বিপিএল ফিক্সিং ইস্যুতে কোনো ছাড় নয়, এ মাসেই রিপোর্ট দেবে তদন্ত কমিটি। সুপারিশ মেনে ডিসেম্বর জানুয়ারিতে আসর আয়োজন করবে বিসিবি। ওই উইন্ডোতে যেন আমরা না করি, এই সিজনে অন্য কোনো উইন্ডো ওইভাবে আমাদের নেই। আগামী বিপিএলটা স্বচ্ছভাবে করার জন্য এই রিপোর্টটা আমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট হিসেবে আসছে। 3 বোর্ড সভাপতি মিলে 10 বছরেও পূর্বাচলে তৈরি করতে পারেননি একটি পিচ। প্রায় 100 কোটি টাকা খরচ শেষেও নেই ক্রিকেটের ন্যূনতম ব্যবস্থা। নির্বিকার বিসিবি। সিলেটে আজ টাইগারদের ম্যাচ সিনারিওতে অনুশীলন। ফ্লাড লাইটের আলোয় এইচপি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন লিটন তাসকিনরা। দৃশ্যমান হচ্ছে বাফুফে টার্ফের সংস্কার কাজ। সেপ্টেম্বরে মাঠ হস্তান্তরের আশ্বাস। বেইজিং স্পোর্টস ইনস্টিটিউটের আদলে কক্সবাজারে হচ্ছে বিশ্বমানের ক্রীড়া প্রতিষ্ঠান। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। শুরুতে ক্রিকেট। বিপিএল এর ফিক্সিং ইস্যুতে কোনো ছাড় নয়, এ মাসেই তদন্ত কমিটি রিপোর্ট জমা দেবে বিসিবিতে। কমিটির সুপারিশ কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলেও ডিসেম্বর জানুয়ারিতে বিপিএল আয়োজনে কোনো সমস্যা হবে না বলে প্রত্যাশা সিনিয়র সহ সভাপতি নাজমুল আবেদিন ফাহিমের। এ সময় টুর্নামেন্ট না হলে বিপিএল 1 বছর পিছিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। বিসিবির নির্বাচনী ডামাডোলের মাঝেই আলোচনায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। দেশের একমাত্র টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগের দিকে তাকিয়ে থাকেন ক্রিকেটাররাও। লোকাল খেলোয়াড়দের আয় রোজগার কিংবা সংক্ষিপ্ত সংস্করণে ক্রিকেটার বের করে আনতে যা বেশ গুরুত্বপূর্ণ। নানা কারণে নির্ধারিত সময়ে বিপিএল আয়োজন নিয়ে আছে শঙ্কা। ফেব্রুয়ারিতে হওয়ার কথা জাতীয় নির্বাচন, প্রায় 2 মাস আগেই যার প্রচারণা শুরু হওয়ার কথা। আর বিপিএল এর উইন্ডো ডিসেম্বর জানুয়ারি। এ সময় আদতে কতটুকু সম্ভাবনা আছে আসন্ন বিপিএল আয়োজনের? বোর্ড নির্ধারিত সময়ে বিপিএল আয়োজনে আশাবাদী। খুব সুশৃঙ্খলভাবে আমাদের জাতীয় নির্বাচন হবে, ইনক্লুসিভ এবং সুশৃঙ্খলভাবে জাতীয় নির্বাচন হবে। এই সংখ্যাটা করছি না যে ওই সময়টায় এই টুর্নামেন্ট নিয়ে অসুবিধা হতে পারে। এর পাশাপাশি এটাও একটা ব্যাপার যে ওই সময়টায় ওই উইন্ডোতে যেন আমরা না করি, এই সিজনে অন্য কোনো উইন্ডো ওইভাবে আমাদের নেই যেখানে আমরা নিয়ে যেতে পারি। ওটা আমাদের আইডিয়াল টাইম, ওটার সাথে পুরো সিজনের যে প্রোগ্রাম সেটা মিলে যায়। এবং না, সবচেয়ে বড় কথা আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলো এই ইলেকশনকে মাধ্যমে আমরা সুন্দর একটা সরকার পাবো। এবং ইলেকশনটাও বলে দেবে যে যারা আসবে বা যারা আসবে না তারা সবাই মিলে সুন্দরভাবে দেশটাকে গোছাতে চাচ্ছে। এবং সেই কারণেই আশা করছি যে ডিসেম্বর ফেব্রুয়ারিতে যখন বিপিএল হবে তখন কোনো ধরনের অসুবিধা হবে না। বিপিএল এর গেল আসরে ওঠা ফিক্সিং বিতর্কের সুরাহা হয়নি এখনো। স্বাধীন তদন্ত কমিটি জমা দেয়নি রিপোর্ট, যদিও তাদের বরাত দিয়ে বিভিন্ন খবর এসেছে গণমাধ্যমে। বিসিবিও ফিক্সিং ইস্যুতে কঠোর অবস্থানে দিয়েছে প্রতিবেদনের সুপারিশ শতভাগ বাস্তবায়নের প্রতিশ্রুতি। স্বচ্ছতার জন্য রিপোর্টের উপর ভিত্তি করে নতুন আসর সাজাবে বিপিএল গভর্নিং কাউন্সিল। ক্লিন বা অত সাকসেসফুল বিপিএল হয়নি। আমি ক্রিকেটের মাঠের কথাটা বাদ দিলাম, পেমেন্টের কথা বলেন বা অন্য ব্যাপারগুলো অত স্বচ্ছ ছিল না। তো পরবর্তীতে যখন এই তদন্ত কমিটিটা তারা একটা তদন্ত করেছে, কিছু সুপারিশ মালা নিয়ে আসবে। আমরা আশা করছি যে এই মাসের শেষে তারা পুরো তদন্ত এবং তদন্তের যে সুপারিশগুলো আছে বা আউটকামটা কী আছে সেটা আমাদেরকে দেবে। এই আউটকামটার দিকে আমরা তাকিয়ে আছি এই জন্য যে আমরা আরেকটা বিপিএল করতে যাচ্ছি সম্ভবত ডিসেম্বর জানুয়ারিতে। এবং যেই সুপারিশ মালাগুলো সেখান থেকে ফাইন্ডিংসগুলো পাবো এবং ফাইন্ডিংসগুলো আমরা পুঙ্খানুপুঙ্খ লাইন বাই লাইন ব্যবহার করব নেক্সট বিপিএলের জন্য। কেননা আপনারা জানেন যে আমাদের যে ইন্টিগ্রিটির ব্যাপারটা আছে দেশব্যাপী, সেটা আমরা ভেরি সিরিয়াস। সম্প্রতি দেখেছেন আমরা এক্স-আইসিসি বস অ্যালেক্স মার্শালকে নিয়ে এসেছে আমরা আমাদের ইন্টিগ্রেটিভ টিমটা ভালো করে সাজাচ্ছি। সো ওই কাজটা করার জন্য এবং আগামী বিপিএলটা স্বচ্ছভাবে করার জন্য এই রিপোর্টটা আমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট হিসেবে আসছে। ওই রিপোর্টটাকে যেহেতু আমরা খুব সিরিয়াসলি নিচ্ছি এই জন্য যে
এর পেছনে অনেক সময় ব্যয় করা হয়েছে, অনেক রিসার্চ ব্যয় করা হয়েছে। সো এই ডকুমেন্টটা আমরা লাইন বাই লাইন ফলো করার চেষ্টা করবো, এবং আমি বলবো যে এই কাজটা যারাই আমরা শুরু করেছিলাম, এবং এই কাজটা আমাদের ক্রিকেটের একটা নতুন দিক নির্দেশনা দেবে। সব ঠিক থাকলে আইএমজি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির অধীনে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল, যার মধ্য দিয়ে ফ্র্যাঞ্চাইজি আসরের জৌলুস আবারও ফিরে আসবে বলে প্রত্যাশা বোর্ডের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম তো দূরে থাক, 3 সভাপতি মিলেও পূর্বাচলের 37.5 একর জমিতে একটা ক্রিকেট পিচও বসাতে পারেনি বিসিবি। নানান সময় এই জমিকে ঘিরে নানান পরিকল্পনা করা হলেও সেসব পরিকল্পনার বাস্তবায়ন নেই। তাতে অনিশ্চিত ভবিষ্যৎ এই ভেন্যুর, অনিশ্চিত জীবন কাটছে এই ভেন্যুতে নিয়োগপ্রাপ্ত 16 মাঠকর্মীর। 2015 সালে ঘরের মাঠে পাকিস্তান সিরিজের পরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে এই 37.5 একর জমিতে তৈরি করা হবে একটা বিশাল ক্রিকেট স্টেডিয়াম। তবে 10 বছর পেরিয়ে গেলেও সেই ক্রিকেট স্টেডিয়ামের চেহারা দেখতে পারেনি দেশের ক্রিকেট ভক্তরা, বরং এই জায়গাটিতে সভাপতি বদলের সাথে সাথে ভিন্ন ভিন্ন পরিকল্পনায় খরচ হয়েছে দেশের ক্রিকেটের মূল্যবান টাকা। 10 বছর ধরে কেবল দেখেই যাচ্ছে বিসিবি, কখনো পাপন কখনো ফারুক। সম্প্রতি এখানে পা পড়েছে বর্তমান সভাপতিরও। তবে অগ্রগতি পিচ বসানো না হলেও দফায় দফায় নাম আর ব্যানার পরিবর্তন হচ্ছে ঠিকই। অথচ এই ভেন্যুর জন্য রাখা হয়েছে 16 জন মাঠকর্মী, নিরাপত্তার কাজে আছেন আরও 10 জন। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে নামমাত্র চলছে ভেন্যু ম্যানেজারের অফিসটাও। তবে এদের কেউই নিশ্চিত না নিজেদের কর্মপরিকল্পনা সম্পর্কে। পূর্বাচলের এই 37.5 একর জমি পরিত্যক্ত মনে হলেও কাগজে কলমে এখন পর্যন্ত এখানে খরচ প্রায় 100 কোটি। 2022-এ অস্ট্রেলিয়ান ঠিকাদার প্রতিষ্ঠান পপুলাসের সঙ্গে 76 কোটির বেশি টাকায় হয় চুক্তি। ফারুক আহমেদের বোর্ড সে চুক্তি বাতিল করলে বোর্ডের পুরো টাকাটাই হয় নষ্ট। পপুলাসের সঙ্গে এই চুক্তি নিয়েও আছে দুর্নীতির অভিযোগ, চলছে দুদকের তদন্ত। এরপর সেখানে ঘরোয়া ক্রিকেট চালু করতে নতুন করে বাজেট বরাদ্দ করে বিসিবি। বসানোর কথা ছিল টার্ফ, অন্তত 3 ফুট উঁচু করার কথা ছিল আউটফিল্ডটাও। তবে ফারুক আহমেদের বিদায়ে সে পরিকল্পনাও এখন কেবলই অতীত। নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ইচ্ছে স্টেডিয়াম নয়, আপাতত এখানে হবে সেন্টার অব এক্সিলেন্স। জিম, বায়োলজিক্যাল ল্যাব সহ ড্রেনেজ সিস্টেম সম্বলিত দুটো মাঠ তৈরির বাজেটটাও পাস। যদিও বিসিবির এই বিশাল পরিকল্পনা সম্পর্কে এখনো ওয়াকিবহাল নন এখানকার ভেন্যু ম্যানেজার কিংবা মাঠ কর্মীরা। আর তাতে অনেকটা অনিশ্চিত জীবনই চলছে এখানকার মাঠ কর্মীদের। পিচের মাটি তৈরির রুটিন মাফিক কাজ তো চলছে বহুদিন ধরেই, তবে কবে নাগাদ তা স্থাপন করা হবে সে বিষয়ে নেই সুনির্দিষ্ট নির্দেশনা। এরই মধ্যে দুটো গ্রাউন্ডে দুটো পিচ ব্লক তৈরি করা হয়েছে, যদিও আউটফিল্ড উঁচু করার আগে এই পিচ বসানো অসম্ভব। অথচ অন্তত ঘরোয়া ক্রিকেটের জন্য এই ভেন্যু তৈরিতে খুব একটা অর্থ কিংবা সময়ের প্রয়োজন নেই। প্রাথমিকভাবে আউটফিল্ড উঁচু অথবা ড্রেসিং রুম তৈরির কাজটাও সম্ভব সদিচ্ছা থাকলে। তবে বোর্ড সংশ্লিষ্টদের বর্তমান ব্যস্ততা ক্রিকেটের উন্নয়ন নয়, বরং বিসিবির নির্বাচন কিংবা জাঁকজমকের বিপিএল ঘিরে। এরপরেও এই ভেন্যুকে ঘিরে যতটুকু আশার আলো উকি দিচ্ছে তার প্রধান কারণ আইসিসির হয়ে বুলবুলের কাজ করার অভিজ্ঞতা। যদিও বিসিবির পরের নির্বাচনে সভাপতির চেয়ারে আরও একটা বদল আসলে আবারও অনিশ্চিত হয়ে পড়বে এই ভেন্যুর ভবিষ্যৎ। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজের বিপক্ষের সামনে রেখে সোমবার সিলেটে ম্যাচ সিনারিওতে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। দুপুরে পেসারদের বিপক্ষে প্র্যাকটিস করেন ব্যাটাররা, আর ফ্লাডলাইটে স্পিনারদের বিপক্ষে ব্যাটিং সেশনে নিজেদের ঝালিয়ে নেন লিটন, ইমন, তানজিদরা। আজ সন্ধ্যায় এইচপি দলের বিপক্ষে অনুশীলন ম্যাচ খেলবে টাইগাররা। সিলেট থেকে নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট।
ফিল সিমন্স হেড কোচ হলেও সিলেটের ক্যাম্পে গুরুদায়িত্ব সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাঁধে। তার সঙ্গে ক্রিকেটারদের বোঝাপড়া দারুণ। অধিনায়ক লিটন দাসেরও আস্থার জায়গা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার গ্রাউন্ডে অনুশীলনের ফাঁকেই আলাপ সেরে নেন গুরু শিষ্য। শুধু লিটন নন, ঘুরে ঘুরে সবার সঙ্গেই কথা বলেন। শরীফুল তাসকিনদের বোলিং মনোযোগ দিয়েই দেখছিলেন পেস বোলিং কোচ শন টেট। অস্ট্রেলিয়ান কোচের পর্যবেক্ষণই হয়তো ছাত্রদের বুঝিয়ে দেন সালাউদ্দিন। মাঠের একপাশে ফিল্ডিং ক্যাচিং প্র্যাকটিস করেন ক্রিকেটাররা, আরেক পাশে ব্যাটাররা খেলেন অনেকটা ম্যাচ সিনারিওতে। ফিল্ডিং সেট আপ করে নিয়ে বোলিং করেন স্পিনার শেখ মেহেদি। আম্পায়ার কোচ সালাউদ্দিন। একটা ডেলিভারিতে নো বল কল করেন তিনি। ফ্রি হিট পেয়ে বড় শট খেলেন পারভেজ ইমন। সে দফা বল সীমানা ছাড়া করতে না পারলেও পরে ঠিকই আদায় করে নেন বাউন্ডারি। আগ্রাসী ইমন পরে নাসুমের বলেও হাকান বাউন্ডারি। যদিও ওই ওভারেই তাকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে সুদ নেন নাসুম। ম্যাচের মতোই করেন সেলিব্রেশন। আউট হলেও ব্যাটিং প্র্যাকটিস চালিয়ে যান ইমন। তবে সুবিধা করতে পারেননি মেহেদি পরের ওভারেও। ডিপ স্কোয়ার লেগে তুলে দেন ক্যাচ, যদিও সেটা তালুবন্দি করতে পারেননি ফিল্ডার। অন্য প্রান্তে কিছুটা ধীরস্থির ছিলেন আরেক ওপেনার তানজিদ তামিম। তামিম ইমনের পর ক্রিজে লিটন। ক্যাপ্টেনের সঙ্গে এশিয়া কাপের স্ট্যান্ডবাই তালিকায় থাকা সৌম্য। লেগ স্পিনার রিশাদের ঘূর্ণি সামলে সিঙ্গেলস ডাবলস নিয়ে ওভার শেষ করেন দুজন। আরেক স্ট্যান্ডবাই বাঁহাতি তানভীরকেও খেলেন দেখে শুনে। ঘুরে দাঁড়িয়ে পুরো ট্রেনিং সেশন পর্যবেক্ষণ করেন হেড কোচ সিমন্স। নেদারল্যান্ডস দল সিলেট পৌঁছানোর আগে এটাই ছিল শেষ প্র্যাকটিস ডে। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। বেইজিং স্পোর্টস ইনস্টিটিউটের আদলে কক্সবাজারে তৈরি হচ্ছে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট। এরই মধ্যে 4টি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শুরু করেছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। দ্রুতই কাজ শুরু হবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম। এটি বাস্তবায়ন হলে সম্ভব হলে দেশের ক্রীড়াঙ্গন আন্তর্জাতিক পরিমণ্ডলেও সফলতা পাবে বলে প্রত্যাশা তার। বলতে দ্বিধা নেই, দেশের ক্রীড়াঙ্গন অনেকটাই বিকেএসপি কেন্দ্রিক। বয়সভিত্তিক পর্যায় থেকে বিভিন্ন ডিসিপ্লিনে অ্যাথলিট তৈরি করে সরকারি এই প্রতিষ্ঠান। দেশের মোটামুটি সব বিভাগেই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম থাকলেও এর সীমাবদ্ধতাও কম নয়, যার মধ্যে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা একটা নির্দিষ্ট সময় পর আর কিছুই দেয়ার থাকে না বিকেএসপির। অ্যাথলিটরা যাতে ঠিকভাবে প্রতিভা বিকশিত করতে পারে তার জন্য সর্বোচ্চ পর্যায়ের ট্রেনিং নিশ্চিত করার বিকল্প নেই। সেই ভাবনা থেকেই বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট তৈরির পথে হাঁটছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এখানে আমাদের হাই লেভেলে যারা বিকেএসপি থেকে পটেনশিয়াল, যাদের মধ্যে সম্ভাবনা আছে, তাদেরকে আমরা সেখানে পাঠাবো এবং বৃত্তি প্রদানের মাধ্যমে, দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে তারা আমরা ভবিষ্যতে তাদেরকে ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলব। বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট নির্মাণে চায়নার মডেল ফলো করতে চায় সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিকল্পনা, কক্সবাজারের রামুতে এই ট্রেনিং সেন্টার হবে বেইজিং স্পোর্টস ইনস্টিটিউটের আদলে। এরই মধ্যে 4টি প্রতিষ্ঠানের সঙ্গে বিএসআই নির্মাণ নিয়ে হয়েছে প্রাথমিক আলোচনা। প্রজেক্টে যুক্ত করা হয়েছে বুয়েটকেও। কক্সবাজারে আমরা দুটো বড় ধরনের ফ্ল্যাগশিপ প্রজেক্ট নিয়েছি। একটা হলো বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট, এটা হলো বিএসআই, যেখানে আমাদের বর্তমানে রিজিওনাল সেন্টার আছে বিকেএসপির। সেখানে আমরা মানে ভারতের পাতিয়ালা এবং যে বেইজিং স্পোর্টস ইনস্টিটিউট আওতায় একটা নতুন প্রকল্প নিয়েছি। সবকিছু ঠিক থাকলে চলতি অর্থ বছরেই এই প্রজেক্ট শুরু করতে চায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বাহরাইনে ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ খেলে আজ ঢাকায় ফিরবে বাংলাদেশ অনূর্ধ্ব 23 ফুটবল দল। মধ্যপ্রাচ্যের দেশটিতে অনুশীলন করে ঘাটতির জায়গাগুলো খুঁজে নিয়ে সেগুলো নিয়ে কাজ করেছেন কোচ সাইফুল বারী টিটু, যা কাজে লাগবে আগামী মাসে এশিয়ান কাপ বাছাইয়ে। এদিকে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হন ফুটবলাররা। বাহরাইনের আধুনিক সুযোগ সুবিধার একাডেমি ও ফুটবল মাঠে এশিয়ান কাপের প্রস্তুতির জন্য সুযোগ পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 ফুটবল দল। টানা অনুশীলনের ফাঁকে দুটো প্রস্তুতি ম্যাচও খেলেছে লাল সবুজ। গত 18 ও 22 আগস্ট বাহরাইন অনূর্ধ্ব 23 দলের বিপক্ষে খেলা ম্যাচের দুটিতেই হেরেছে মোরসালিনরা। প্রথম ম্যাচে 1-0 গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে 2-0 গোলে এগিয়ে থাকলেও পরে 4-2 ব্যবধানে হেরে যায় সাইফুল বারী টিটুর ছাত্ররা। বাহরাইনে ক্যাম্প করায় নিজেদের ঘাটতির জায়গাগুলোতে উন্নতির সুযোগ পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 ফুটবল দল।
দেশের নারী ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এবছরই জাতীয় দল ও অনূর্ধ্ব 20 দল কদিন আগেই নিশ্চিত করেছে এশিয়ান কাপের মূল পর্বের টিকিট। এবার মুরসালিন তপুদের সামনে চ্যালেঞ্জ ভিয়েতনামে বাছাইয়ের বাধা পেরিয়ে সৌদি আরবে মূল পর্ব নিশ্চিত করা। সে লক্ষ্যে বাহরাইনে আধুনিক সুযোগ সুবিধায় নিজেদের প্রস্তুতি সেরেছে যুবারা। দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন দুই প্রবাসী তানিল সালিক ও জায়ান আহমেদ, বাংলাদেশের সহকারী কোচ। ভবিষ্যতে নারী দলের জন্য এমন সুযোগ সুবিধা চান তিনি। ফার্স্ট ম্যাচের তুলনায় আমাদের সেকেন্ড ম্যাচটা অনেক ভালো হয়েছে। আমাদের যেই ম্যাচটা গেছে এই ম্যাচের যত ভুল ত্রুটি ছিল এগুলো নিয়ে অফিসিয়ালরা, কোচিং স্টাফরা কাজ করছে। লাস্ট ম্যাচে আমরা দেখেছি যে টিমের কম্বিনেশনটা কি, সবাইকে খেলিয়েছি, কার কি অবস্থা এবং বেস্ট পসিবল সলিউশনটা খুব কাছাকাছি আছি। টিম স্পিরিটটা ভালো আছে এবং আশা করি যে একটা ভালো কিছু পুঁজি নিয়ে ইনশাল্লাহ এখান থেকে ফিরছি, যেটা ইনশাল্লাহ কাজে দিবে আমাদের ভিয়েতনামে গিয়ে। প্রস্তুতির পাশাপাশি বাহরাইনে বাংলাদেশি দূতাবাসের আমন্ত্রণে হাজির হয়েছিলেন ফুটবলাররা। দূতাবাসে সবার আতিথেয়তায় মুগ্ধ লাল সবুজ। দেশে ফিরে আগামী 29 আগস্ট ভিয়েতনামে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব 23 ফুটবল দল। পারভিন আক্তার, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। এশিয়া কাপের আগে ভারত পাকিস্তানের ক্রিকেটারদের কথার লড়াই। সুপার ক্লাসিকোতে টিম ইন্ডিয়াকে 2 বার হারানোর হুঙ্কার দিলেন পেসার হারিস রৌফ। সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপে নিজেদের চতুর্থ ম্যাচের আগে অনুশীলন করেছে বাংলাদেশ ফুটবল দল। আসরের শুরুটা ভালো হলেও পরের ম্যাচেই ধাক্কা খেতে হয় লাল সবুজ বাহিনীকে। প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানকে হারালেও পরের ম্যাচে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ। যদিও সে ক্ষত পুষিয়ে উঠেছে লাল সবুজের দল। নেপালের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে 3-0 ব্যবধানে জয় পেলে কিছুটা স্বস্তিতে থাকে দল। কাল নেপালের বিপক্ষেই আবারও মাঠে নামবে প্রীতি আলপিরা। তার আগে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছে লিটুর দল। পরের ম্যাচেও জয়ের লক্ষ্য দলের। নিজেদের ভুল শুধরে আগামী 3 ম্যাচের প্রত্যেকটাতেই জয়ের লক্ষ্য বাংলাদেশ দলের। এশিয়া কাপে শুধু গ্রুপ পর্বে নয়, নকআউটে মুখোমুখি হলে সে ম্যাচেও ভারতকে হারাবে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের হুঙ্কার দিয়ে রাখলেন পাকিস্তানি পেসার হারিস রৌফ। অনুশীলনের সময় গ্যালারিতে থাকা এক ভক্তের প্রশ্নের জবাবে এমন উত্তর দিয়েছেন তিনি। আর রৌফের এই চ্যালেঞ্জের পর সুপার ক্লাসিকোর উত্তাপ আরও বাড়ল। গেল কয়েক বছরে ভারত পাকিস্তান ম্যাচে মাঠের পরিবেশ ছিল ভিন্ন। কোহলি রোহিতদের সঙ্গে বাবর রিজওয়ানদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে আবেগ আপ্লুত হয়েছে দু দেশের দর্শক। তবে পেহেলগাম কাণ্ডে আবারও বিচ্ছেদের সুর। একরকম মুখ দেখা দেখি বন্ধ হওয়ার উপক্রম। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে পাকিস্তান দলের বিপক্ষে ভারতীয়দের ম্যাচ বয়কটের মতো ঘটনা ঘটেছে। শিখর ধাওয়ান, হরভজন সিংদের মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়েছে শহীদ আফ্রিদিদের। আর ওই ঘটনা একরকম আগুনে ঘি ঢালে। এরপর থেকেই দু দেশের ক্রিকেট সংশ্লিষ্টদের পাল্টাপাল্টি বক্তব্যে সম্পর্কের ফাটল আরও বড় হয়। এশিয়া কাপ মাঠে গড়ানো নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যস্থতায় সমাধান হয় সে সমস্যার। ঢাকায় এসিসি এজিএমে ভার্চুয়ালি যোগ দিয়ে ভারত বোর্ড কর্তা জানিয়ে দেন এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নেবে মেন ইন ব্লু। এশিয়া কাপে একই গ্রুপে 2 জায়ান্ট। 14 সেপ্টেম্বরের বিগ ফাইট নিয়ে কাটা ছেঁড়া বিশ্ব জুড়ে যে কোনো মূল্যে ক্রিকেট ক্লাসিকো জিততে চায় 2 দল। মর্যাদার লড়াইয়ে ছাড় নয় 1 বিন্দু। তবে মেগা ইভেন্টের আগে কিছুটা হলেও ফ্রন্ট ফুটে পাকিস্তান। এশিয়া কাপ মাঠে গড়াবে যে সংযুক্ত আরব আমিরাতে, সেখানেই স্বাগতিক দল ও আফগানিস্তানের বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে মেন ইন গ্রিন। 29 আগস্ট থেকে শুরু হয়ে 7 সেপ্টেম্বর পর্যন্ত চলবে ওই সিরিজ। ইউএইতেই চলছে তাদের ক্যাম্প। বেশ আগে ভাগে যাওয়ায় কন্ডিশনের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারছে তারা। সবকিছু মিলিয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান। পেসার হারিস রৌফ তো একরকম হুঙ্কার দিয়ে রাখলেন সূর্যকুমার যাদবের দলকে। অনুশীলনের সময় গ্যালারি থেকে এক ভক্ত ওই ম্যাচ নিয়ে প্রশ্ন করলে রৌফ বলেন 2 ম্যাচে জিতবেন। মূলত 14 সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচের পর নকআউট পর্বেও মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারত পাকিস্তানের। সেটাকে ধরেই 2 ম্যাচের কথা বলেছেন পাকিস্তানি পেসার। চিরপ্রতিদ্বন্দ্বীদের এই হুঙ্কার নিশ্চয়ই শুনেছে ভারতীয়রা। মাঠে পাল্টা জবাব দেওয়ার অপেক্ষায় থাকবে তারাও। মাকসুম আলম খান, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিযুক্ত 25 বিচারপতির শপথ অনুষ্ঠান চলছে। সরাসরি যাচ্ছি সেখানে। এবং আমি ভীতি বা অনুগ্রহ
অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। প্রাপ্ত মাননীয় বিচারকগণকে ক্রমানুসারে এসে স্বাক্ষর প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। যুক্ত হয়েছিলাম সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে, যেখানে নবনিযুক্ত 25 বিচারপতির শপথ অনুষ্ঠান চলছিল। দেখে নেব খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো আর একবার। বিপিএল ফিক্সিং ইস্যুতে কোনো ছাড় নয়, এ মাসেই রিপোর্ট দেবে তদন্ত কমিটি। সুপারিশ মেনে ডিসেম্বর জানুয়ারিতে আসর আয়োজন করবে বিসিবি। ওই উইন্ডোতে যেন আমরা না করি, এই সিজনে অন্য কোনো উইন্ডো ওইভাবে আমাদের নেই। আগামী বিপিএলটা স্বচ্ছভাবে করার জন্য এই রিপোর্টটা আমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট হিসেবে আসছে। 3 বোর্ড সভাপতি মিলে 10 বছরেও পূর্বাচলে তৈরি করতে পারেননি একটি পিচ। প্রায় 100 কোটি টাকা খরচ শেষেও নেই ক্রিকেটের ন্যূনতম ব্যবস্থা, নির্বিকার বিসিবি। এই ছিল খেলার সময় এখনকার আয়োজন, সঙ্গে থাকুন সময়।